আমাদের থার্মোডাইনামিক্স যতটা হয়েছিল তারপর থেকে কন্টিনিউ করি। ক্লাসগুলো ছোটো ছোটো করেই পড়াচ্ছে, একবারেই প্রথম দুটো ক্লাসে যা পড়িয়েছি ওটা একটা সিঙ্গেল ক্লাসেও পড়িয়ে দেওয়া যায়। সো যাই হোক, অল্প অল্প করেই পড়ছে, আজকেও অল্পই পড়বো, 40-45 মিনিট লাগবে। তাহলে আজকে আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল দেখবো, যে জায়গাগুলোই মার্ক করছি বইয়ে সেই জায়গাগুলো একটু মার্ক করে নিবি, ওই জায়গাগুলো ইম্পর্টেন্ট। তাহলে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স পড়বো। এটা কোশ্চেন একটা এরকম হতে পারে 1 নম্বরে, যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বেসিক্যালি কোন জিনিসটাকে বোঝায়। তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বেসিক্যালি আমাদের শক্তি সংরক্ষণ সূত্রেরই আরেকটা নামান্তর। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কনজারভেশন অফ এনার্জিকেই বোঝায়। তো শক্তি সংরক্ষণ সূত্রটা কি সেটা দেখে নিবি। শক্তি সংরক্ষণ সূত্র আমাদের এটা বলে যে আমরা শক্তি সৃষ্টি বা ধ্বংস করতে পারবো না, শক্তি জাস্ট একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে তার রূপান্তর সম্ভব, সৃষ্টি বা ধ্বংস করা সম্ভব নয়। সেটাকে আমরা এক বা একাধিক রূপে পরিবর্তন আমরা করতে পারবো। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট বা অপরিবর্তিত, এটা হচ্ছে শক্তি সংরক্ষণ সূত্র, এবং ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এই জিনিসটাকেই বোঝায়। ঠিক আছে, এবার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে বলার সময় আমাদের দুটো জিনিস ভাবতে হবে, কার্য এবং তাপের সমতুল্যতা। এখানে দেখিয়েছে যে বিজ্ঞানী জুল যেভাবে বলেছে, যেভাবেই আমি সার্টেন অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করি না কেন, সেম অ্যামাউন্ট অফ হিটই সে প্রতিবার পেয়েছে। দেখা গেছে যে কার্য এবং তাপ সর্বদাই সমতুল্য, কার্য যেভাবেই সম্পন্ন করিস না কেন কেবল সর্বদা একটি নির্দিষ্ট পরিমাণ কার্যের বিনিময়ে নির্দিষ্ট পরিমাণই তাপ পাওয়া সম্ভব, এবং এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। 4.184 জুল মানে হচ্ছে 1 ক্যালোরি। ইন্টার কনভার্সন করা দরকার পড়বে, এই ভ্যালুটা মনে রাখবো। ঠিক আছে, তাহলে এই জায়গাটা মার্ক করে নেব। এটা শক্তি সংরক্ষণ সূত্রটাকেই বোঝায়। শক্তি সংরক্ষণ সূত্রটা পড়ে নেব। তাপ এবং কার্যের সমতুল্যতা মানে 1 ক্যালোরির সাথে জুলের কতটা সম্পর্ক সেটা আমরা মার্ক করে নেব, মুখস্থ করে ফেলবো। এটাই। আর একটা বলেছে কোনো প্রকারেই আমরা পারপেচুয়াল মোশন মেশিন বানাতে পারবো না। পারপেচুয়াল মোশন মেশিন মানে হচ্ছে তুই কোনো ওয়ার্ক ডান করতে, মানে তুই বাইরে থেকে কিছু চেষ্টাই করছিস না, শক্তি ব্যয়ই করছিস না, কিন্তু কাজ হয়ে যাচ্ছে, এটা যেমন সম্ভব নয়। তাহলে এটা কখনোই সম্ভব নয় যে কোনো শক্তি ব্যয় না করে কার্য সম্পাদন হচ্ছে, এটা সম্ভব নয়। অথবা তুই যত কম শক্তি ব্যয় করছিস তার ফলে বেশি কার্য সম্পাদিত হচ্ছে, মানে তুই 1 ক্যালোরির দিচ্ছিস তারপরে 4.184 এর থেকে বেশি জুল ওয়ার্ক ডান হচ্ছে, তাহলে এগুলো সম্ভব নয়। তাহলে এটাই হচ্ছে পারপেচুয়াল মোশন মেশিন। যদি সম্ভব হতো তাহলে যতটা তুই শক্তি ব্যয় করছিস তার থেকে বেশি কার্য পেতি, বা শক্তি ব্যয় না করেই কার্য পেতি। সো সেটা সম্ভব নয়, এগুলোই বলেছে। আচ্ছা, আর নিঃসঙ্গ সিস্টেম, নিঃসঙ্গ সিস্টেম মানে যেটা সারাউন্ডিংসের সাথে কোনোভাবেই কানেক্টেড নয়, মাস এবং এনার্জি কোনোটাই যাচ্ছে না। নিঃসঙ্গ সিস্টেমের জন্য তো মোট শক্তি সর্বদা অপরিবর্তিত থাকছে, কারণ সে তো সারাউন্ডিংসের সাথে কোনো সম্পর্কই আনছে না। এবার হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের যে ম্যাথামেটিক্যাল ফর্মুলাটা সেটা আমরা কিভাবে আসতে পারি। এখানে প্রথমে দুটো কথা বলেছে, যে প্রথম সূত্রানুসারে তুই যদি কোনো সিস্টেমের উপর হিট এনার্জি দিস, প্রথমে ধর তার ইনিশিয়াল ইন্টারনাল এনার্জির ভ্যালুটা হচ্ছে U1, ঠিক আছে। এবার তুই তার মধ্যে কিউ অ্যামাউন্ট অফ হিট বাইরে থেকে দিয়েছিস, ওই হিটটা কি করবে, তার ইন্টারনাল এনার্জিটাকে ইনক্রিজ করতে হেল্প করলো। তাহলে সেই ইন্টারনাল এনার্জিটা এখন বৃদ্ধি পেয়ে কতটা হবে, U1 প্লাস কিউ। এবার এই যে U1 প্লাস কিউতে বৃদ্ধি পেয়ে U1 প্লাস কিউ পর্যন্ত পৌঁছালো, এবার তুই সেটাতে আরও W অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করলি। সে W অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানটা টোটালটাই সিস্টেমের আন্তঃশক্তি বৃদ্ধিতে যদি কাজে লেগে যায়, তাহলে সেকেন্ড টাইমে ইন্টারনাল এনার্জিটা U1 প্লাস কিউ থেকে বৃদ্ধি পেয়ে কোথায় যাবে, U1 প্লাস কিউ প্লাস ডাব্লিউতে যাবে। তাহলে ডেল্টা ইউ মানে U2 মাইনাস U1 এর ভ্যালু কি আসবে, কিউ প্লাস ডাব্লিউ বেরিয়ে আসবে, কারণ অতটাই এক্সট্রা ইন্টারনাল এনার্জি পেয়েছি। তাহলে ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, এটাই হলো তোর ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে এই জায়গাটা তোকে পড়তে হবে। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা আমার ফর্মুলাটা কি, তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ মানে তার মধ্যে কতটা হিট এনার্জি অ্যাবজর্ব হলো, মানে হিট এনার্জি চেঞ্জ প্লাস ওয়ার্ক ডান। এবার কিউ এর ভ্যালুটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। আগের দিন সাইন অফ কিউ পড়ালাম, সাইন অফ কিউ মানে সিস্টেমে যদি হিট আসে, মানে সিস্টেম যদি হিট এনার্জি অ্যাবজর্ব করে তাহলে প্লাস কিউ, তাহলে কিউ এর ভ্যালুটা প্লাসে বসবে। সিস্টেম যদি হিট এনার্জি রিলিজ করে দেয় তাহলে কিউ এর ভ্যালুটা মাইনাসে বসবে। যদি ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হয়, ঠিক সিস্টেম দ্বারা কার্য সম্পন্ন হচ্ছে, তাহলে সিস্টেম নিজের শক্তির বিনিময়ে কার্য করছে, তখন সেই ডাব্লুর ভ্যালু নেগেটিভ হবে। যদি বাইরে থেকে সিস্টেমের উপর ওয়ার্ক ডান করা হয়, মানে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হয়, তাহলে সিস্টেমের শক্তি বৃদ্ধি ঘটবে, সেক্ষেত্রে ডাব্লুটা প্লাস বসবে। সেরকম অনুযায়ী করে কিউ প্লাস ডাব্লিউ এর ভ্যালুটা বসবে। মেন ফর্মুলা হচ্ছে ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ। এটাই হচ্ছে আমার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের ম্যাথামেটিক্যাল ফর্ম। ঠিক আছে, এটা একটা ডায়াগ্রাম ভাবে এখানে বলার চেষ্টা করেছে। তাহলে এই পেজে আমাদের মেন ইনফরমেশন ইম্পর্টেন্ট এটাই, এখানে হাইলাইট করে দিয়েছি।
এইখানে কতটা চেঞ্জ হয় সেটা বলে দিয়েছি, এবং শক্তি সংরক্ষণ সূত্রেরই যে আরেকটা ফর্ম সেটা বলে দিয়েছি। তাহলে এই তিনটে ইনফরমেশন আমাদের এই পেজ থেকে ইম্পর্টেন্ট। মার্ক করে নিয়েছিস আশা করি বইয়ে। বাস, নেক্সট পেজে চল। নেক্সট পেজে কি? নেক্সট পেজে ওই সাইনগুলোকে নিয়ে আলোচনা করেছে। যদি ইনফাইসিমালি স্মল চেঞ্জ হয় তখন ডি ইউ ইকুয়াল টু ডেল কিউ প্লাস ডেল ডাব্লিউ, যেহেতু আমাদের স্টেট ফাংশন নয় সেজন্য আমাদের ডি কিউ ডি ডাব্লিউ লিখতে পারি না, ডেল কিউ ডেল ডাব্লিউ হবে ইনফাইসিমালি স্মলের জন্য। তবে মেন এই জায়গাটা মনে রাখলেই হবে, কখনো পজিটিভ হয়েছে কখনো নেগেটিভ হয়েছে, ওই যে সাইনের উপর সিস্টেম নিয়েছে না সিস্টেম ছেড়েছে, মানে সিস্টেমের উপর ওয়ার্কডান হয়েছে না সিস্টেম নিজে ওয়ার্কডান করেছে, সেটার উপর আমাদের পজিটিভ নেগেটিভ সাইনগুলো বসেছে। আমি তো নিউমেরিক্যাল করাবোই, তখন দেখতে পাবি। যত টপিকটা থার্মোডাইনামিক্সটা টোটালটা কভার হয়ে গেলে আমরা নিউমেরিক্যাল করবো কিছু প্রতিটা টপিক থেকে, তখন আরেকবার বলবো দেখ এখানে নেগেটিভ বসছে এই কারণের জন্য। আচ্ছা, যদি চাপ আয়তনিক কার্য করি তখন শুধুমাত্র চাপ আয়তনিক কার্য যদি সম্পন্ন হয় মাইনাস পি এক্সটার্নাল ডিভি, পি এক্সটার্নাল ডিভির যদি ভি1 টু ভি2 মানে ভলিউম প্রেসারটা যা আছে তারপরে ভলিউমটা যদি ভি1 থেকে ভি2 তে চেঞ্জ হয় তাহলে মাইনাস পি এক্সটার্নাল ডিভি, এই তো ফর্মুলা হয়। এবার তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটাতে কিউ প্লাস ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে মাইনাস পি এক্সটার্নাল ডিভি, তাহলে ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, তাহলে কিউ প্লাস ডাব্লিউর জায়গাতে তুই মাইনাস পি এক্সটার্নাল ডেল্টা ভি বসিয়ে দিলি। এবার ভি বেশি হবে না ভি কম হবে সেটা অনুযায়ী আমার ফর্মুলাতে কিউটা পজিটিভে বসছে না নেগেটিভে বসছে সেরকম আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে যদি মেন ফর্মুলাটাই আমরা এখানে বসিয়ে দিই ডেল্টা ইউ কিউ প্লাস ডাব্লিউ, তাহলে আর নিঃসঙ্গ তাহলে এরকম করে তো বসে যাবে। তাহলে কিউ এর জায়গায় মানে ডাব্লিউ এর জায়গাতে মাইনাস পি ডিভি বসিয়ে দেবো, বেশ সে তো করবোই, আমরা পরের লাইনে করছি। এবার যদি কোনো নিঃসঙ্গ সিস্টেম হয়, নিঃসঙ্গ সিস্টেম সারাউন্ডিংসের সাথে কোনো হিট এনার্জি চেঞ্জ করে না, কোনো ওয়ার্ক ডাউন করে না, তাহলে ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, তাহলে ডেল্টা ইউ ইকুয়াল টু কি হয়ে যাবে জিরো। তাহলে আমরা বুঝলাম নিঃসঙ্গ সিস্টেমে আন্তঃশক্তির কোনো পরিবর্তনই ঘটে না। বাস, এবার এই যে টেবিলটা আছে এই টেবিলটা একটু ভালো করে পড়তে হবে। আমি স্টার দিয়ে দিলাম, প্রতিটা কন্ডিশন নিয়ে আমরা এবার একটু আলোচনা করব। প্রথমে বলেছে রুদ্ধতাপীয় সিস্টেম, অ্যাডিয়াবেটিক সিস্টেম। অ্যাডিয়াবেটিক সিস্টেম মানে জানি যে সিস্টেমে কিউ ইকুয়াল টু জিরো, মানে সারাউন্ডিংসের সাথে হিট এনার্জি ট্রান্সফার হয় না। তাহলে হিট এনার্জি যদি ট্রান্সফার না হয় কিউ এর ভ্যালু জিরো হয়ে যাবে। কিউ এর ভ্যালু যদি জিরো হয়ে যায় তাহলে কিউ প্লাস ডাব্লিউ, কিউটা জিরো, তাহলে ডেল ইউ ইকুয়াল টু ডাব্লিউ বা মাইনাস ডেল ইউ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ যা বলবি। তাহলে মেন হচ্ছে ওটা যেটা গোল করে দিলাম, যে দুটো গোল করে দিচ্ছে ওই দুটোই মেন। তাহলে রুদ্ধতাপীয় প্রসেস মানে কিউ ইকুয়াল টু জিরো, ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউতে আমরা সেই রিলেশনশিপটা ইউজ করে দেবো, তাহলে আমাদের রুদ্ধতাপীয় সিস্টেম ইন্টারনাল এনার্জি চেঞ্জটা ওয়ার্ক ডানের সাথে সমান। চক্রীয় প্রসেস যেখানে সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে মানে ডেল্টা মানে চেঞ্জটা জিরো, চেঞ্জ জিরো মানে চক্রীয় প্রসেসে আলটিমেটলি ইন্টারনাল এনার্জি প্রসেসটাই জিরো হয়ে যায়। আগেও পড়ে এসেছি বিভিন্ন প্রসেসগুলো যে আগের ক্লাসে বলছিলাম এখানে সেটাই। তাহলে চক্রীয় প্রসেসে ডেল্টা ইউটা জিরো, তাহলে ডেল্টা ইউ যদি জিরো হয়ে যায় কিউ প্লাস ডাব্লিউ ইকুয়াল টু জিরো হয়ে যাবে। কিউ প্লাস ডাব্লিউ ইকুয়াল টু জিরো হচ্ছে মানে যতটা সে হিট অ্যাবজর্ব করছে ততটাই তার অপোজিটে ওয়ার্ক ডান করে দিচ্ছে, বা যতটা সিস্টেম বাইরে থেকে সিস্টেমের উপর ওয়ার্ক ডান করা হচ্ছে ও ততটা অ্যামাউন্টের হিট রিলিজ করে দিচ্ছে। তো আলটিমেটলি চেঞ্জটা নেই। বেশ, এবার যদি স্থির আয়তনে থাকে, স্থির আয়তন মানে হচ্ছে ডেল্টা ভি ইকুয়াল টু জিরো। ডেল্টা ভি যদি জিরো হয় ডাব্লিউটা জিরো হয়ে যাবে না, কারণ ডাব্লিউ হচ্ছে মাইনাস পি এক্সটার্নাল ডেল্টা ভি। এবার ডেল্টা ভি যদি জিরো হয় ডাব্লিউটা জিরো হয়ে যাবে। তাহলে এই পার্টিকুলার সিচুয়েশানে ইউ ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ হবে। ঠিক আছে, এবার একটা জিনিস বলি, যখন ভলিউমটা কনস্ট্যান্ট, তাই তো ভলিউমটা যখন কনস্ট্যান্ট তখন ডেল্টা ভি এর ভ্যালু হচ্ছে জিরো, যার ফলে ডাব্লিউ হয়ে যাচ্ছে জিরো। তাহলে ডেল্টা ইউটা দাঁড়াচ্ছে শুধুমাত্র হিট এনার্জি চেঞ্জের সাথে সমান। যেহেতু কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে হচ্ছে তাই এখানে লিখবো কিউ ভি। তাহলে আজ থেকে মনে রাখবো কিউ ভি মানে হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ, কারণ এরপরে এনথালপির কনসেপ্টটা শিখবো তো ওখানে কিউ পি আসবে, কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। তাহলে এখানে কিউ ভি ইকুয়াল টু ডেল্টা ইউ বা ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ ভি, এটা যেন একেবারে ভালো করে মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, এটা আমরা এখান থেকে দেখতে পেলাম, এটা তোর বইয়েও বক্সের মধ্যে ঘিরিয়ে দিয়েছে। ঠিক আছে, বেশ, তাহলে কনস্ট্যান্ট ভলিউমে তুই যতটা হিট এনার্জি দিবি একটা সিস্টেমকে তার টোটালটাই সিস্টেমের ইন্টারনাল এনার্জি চেঞ্জে কাজে লেগে যাবে। নেক্সট আরও কিছু প্রসেস আছে এখানে। যদি মুক্ত সম্প্রসারণ হয়, মুক্ত সম্প্রসারণ মানে পি এক্সটার্নালটা জিরো, তাহলে পি এক্সটার্নালটা যদি জিরো হয় তাহলে আবার ডেল্টা ডাব্লিউ এর ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে, ডাব্লিউ এর ভ্যালুটা জিরো। এবং আমরা কি জানি যে শূন্য চাপের বিরুদ্ধে কোনো গ্যাসের সম্প্রসারণকে মুক্ত প্রসার বলে, তাহলে সেক্ষেত্রে এটা জিরো হয়ে যাচ্ছে। আর আদর্শ গ্যাসের মুক্ত সম্প্রসারণে উষ্ণতার পরিবর্তন থাকে, উষ্ণতার অপরিবর্তন বলছি, উষ্ণতাটা অপরিবর্তিত থাকে।
আগেও আমরা পড়ে এসেছি ডেল্টা ইউ ইন্টারনাল এনার্জিটা হচ্ছে টেম্পারেচারের একটা ফাংশন। টেম্পারেচার যদি চেঞ্জ না হয় তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জটাও জিরো হয়ে যায়। তাহলে এক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে সব এই দুজনেই জিরো, তাহলে কিউটাও জিরো। তাহলে এখানে তাপেরও কোনো শোষণ বা বর্জন ঘটে না ফ্রি এক্সপানশনের ক্ষেত্রে। আচ্ছা, আদর্শ গ্যাসের সমষ্ণ সম্প্রসারণ বা সংকোচন যদি হয় সেক্ষেত্রে আদর্শ গ্যাসের সমষ্ণ, আবার একটা প্রশ্ন এলো যে সমষ্ণ মানে আইসোথার্মাল, টেম্পারেচারের কোনো চেঞ্জ নেই। টেম্পারেচারে যদি চেঞ্জ না হয় ডেল্টা ইউটা শূন্য হয়ে যাবে। ডেল্টা ইউটা শূন্য হয়ে গেলে এই যে তাহলে কিউ আর ডাব্লিউ একে অপরের অপোজিট থাকবে। এই কন্ডিশনগুলো কোন কন্ডিশনে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সকে আমরা কীভাবে চেঞ্জ করলাম সেটা আমাদের এখানে একটু পড়তে হবে। তাহলে এটা আমাদের ইম্পর্টেন্ট ছিল। তাহলে এই তো হয়ে গেল আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এরপরে আমরা এনথালপির কনসেপ্টে চলে যাব। ঠিক আছে, 10 মিনিট এখানে লাগলো, আর 10 মিনিট আমরা এর পরের টপিকটা লাগাবো। 10 মিনিটও লাগবে না, দেখ খুব সহজেই হয়ে যাবে। এবার আমাদের একটা এনথালপির ধারণা আসবে। এনথালপির ধারণাটা কেন আসছে দেখ, আমরা দেখলাম কনস্ট্যান্ট ভলিউমে যে হিট এনার্জি চেঞ্জ সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, তাহলে কিউভি ইকুয়াল টু ডেল্টা ইউ। এবার আমরা যে রেগুলার লাইফে যা রিয়াকশান করি সেই রিয়াকশানগুলো কিন্তু কনস্ট্যান্ট প্রেসারে কনস্ট্যান্ট ভলিউমে হয় না। ভলিউমের এক্সপানশন, ভলিউমের কন্ট্রাকশন কিন্তু হতেই থাকে, কিন্তু যেটা কনস্ট্যান্ট থাকে সেটা হচ্ছে প্রেসার। কেন প্রেসার কনস্ট্যান্ট থাকে? কারণ মোস্ট অফ দ্য যা রিয়াকশান আমরা করি, বাড়িতে যে রান্না হচ্ছে বা ল্যাবরেটরিতে যে রিয়াকশানগুলো আমরা রেগুলার বেসিসে করছি, সেক্ষেত্রে কিন্তু আমরা নেচার অ্যাটমসফেরিক প্রেশারের আন্ডারেই করছি। ভলিউমটা কম বেশি আমরা নিই, ঠিক আছে, কিন্তু প্রেশারটাকে কিন্তু আমরা আলাদা করে, আমাদের অত সফিস্টিকেটেড অ্যাপারেটাস রেগুলার লাইফের ল্যাবে থাকে না, কোনো রিসার্চ ল্যাবে থাকতে পারে, তাদের প্রেশার বাড়াতে হবে এরকম কন্ডিশন থাকে, সেগুলো ঠিক আছে। কিন্তু মোস্ট অফ দ্য রিয়াকশান রেগুলার লাইফে আমরা যেটা করি সেগুলো কিন্তু কনস্ট্যান্ট প্রেশার প্রসেসে থাকে। ঠিক আছে, তো কনস্ট্যান্ট প্রেশার কেন? কারণ অ্যাটমসফেরিক প্রেশারের আন্ডারেই হয়, তাহলে অ্যাটমসফেরিক প্রেশারটা কনস্ট্যান্ট। তাই আমাদের কনস্ট্যান্ট ভলিউমের থেকে কনস্ট্যান্ট প্রেশারে কি হচ্ছে এটা নিয়ে আলোচনা করাটা বেশি ইম্পর্ট্যান্ট। সেটা এই প্রথম প্যারাগ্রাফে লেখা রয়েছে। ঠিক আছে, প্রতিটা সিস্টেম বা বস্তু পারিপার্শ্বিক চাপের অধীনে যে আয়তনপ্রাপ্ত হয়, কিছু অধিকারী হয়, একাই পিভি শক্তি বলে, এসব বললো। তাহলে কোনো সিস্টেমে আন্তঃশক্তি ডেল্টা এবং পিভি শক্তির মোট মানকে প্রকাশ করার জন্য, শক্তির মোট মানকে প্রকাশ করার জন্য এনথালপি শব্দটা আনা হয়েছে, ওই যেখান থেকে, ওটা সেই টু ওয়ার্ম ওই সব যেখান থেকে আসছে। এবার কোনো সিস্টেমের এনথালপি, যেটা এনথালপির এইচের ভ্যালুটা হচ্ছে ইউ প্লাস পিভি। ঠিক আছে, ডেল্টা এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, এটা মনে রাখ। এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, এটা আমাদের এখান থেকে লাগবে। নেক্সট এগিয়ে চল, প্রয়োজনীয়তাটা কোথায়? সেটা হচ্ছে যে কোনো প্রক্রিয়ায় যদি, যেটা বললাম ওগুলোই এবার লেখা রয়েছে, চাপ আয়তনিক কার্য সম্পাদিত হয়, তবে উক্ত প্রক্রিয়া স্থির আয়তনে যদি সংগঠিত হয়, সিস্টেম দ্বারা গৃহীত বা বর্জিত তাপ আন্তঃশক্তির পরিবর্তনের সমান হয়। তাহলে স্থির আয়তনে যেহেতু বলেছে, তাহলে সেটা হচ্ছে কিউভি ইকুয়াল টু আমরা দেখলাম ডেল্টা ইউ এর সমান হয়। কিন্তু স্থির আয়তনে কোনো প্রক্রিয়া সংগঠিত করার অধিকাংশ ক্ষেত্রেই অসুবিধাজনক, তাই বিক্রিয়ার স্থির আয়তন বজায় রাখা সম্ভব হয় না। কিন্তু প্রকৃতিতে বা রাসায়নাগারে বিভিন্ন পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন স্থির বায়ুমণ্ডলীয় চাপেই সংগঠিত হয়। তাহলে যেটা বললাম এতক্ষণ ধরে, যে আমাদের রেগুলার লাইফে যেগুলো আমরা রিয়াকশনগুলো করছি সেগুলো কনস্ট্যান্ট প্রেসারেই করছি, বায়ুমণ্ডলীয় চাপে, অ্যাটমসফেরিক প্রেসারেই করছি। এই কারণে এখন স্থির চাপে সংগঠিত প্রক্রিয়ায় যদি কেবল চাপ আয়তনিক কার্য সম্পাদিত হয়, তবে দেখা যায় সিস্টেম দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কি প্রসেসে হচ্ছে? স্থির চাপে যদি হয়, এটা ইম্পর্ট্যান্ট। সেখানে যে চাপ আয়তনিক কার্য যদি সম্পন্ন হয়, সেখানে যতটা অ্যামাউন্ট অফ হিট গৃহীত বা বর্জিত হবে সেটার সাবস্ক্রিপ্টে আমরা কিউপি লিখব, এবং সেটাই তার ইন্টারনাল এনার্জি চেঞ্জের, তার এনথালপি চেঞ্জের সাথে সমান হবে। তাহলে এখান থেকে আমরা যেটা আরেকটা এখানে পয়েন্ট আমরা বার করতে পারলাম, সেটা হচ্ছে ডেল্টা এইচ, কি বললাম, ডেল্টা এইচ ইকুয়াল টু কিউপি। এই দুটোকে কিন্তু খুব ভালো করে মুখস্থ করে রাখতে হবে। কনস্ট্যান্ট যখন ভলিউম থাকবে সেটা ইন্টারনাল এনার্জি চেঞ্জের সাথে সমান হবে, কনস্ট্যান্ট প্রেসারে যে হিট এনার্জি চেঞ্জ হবে সেটা অ্যাবজর্পশন হোক বা এমিশন হোক, সেটা এনথালপি চেঞ্জের সাথে সমান হবে। এই দুটোকে কিন্তু খুব ভালো করে মুখস্থ করে রাখতে হবে, যেন অলওয়েজ মনে থাকে। ঠিক আছে, মেন পয়েন্টগুলো এখান থেকে তুলে তুলে বলছি, কারণ ছোটো ক্লাসে কি বলতো, ওদের জাস্ট থার্মোডাইনামিক্সের টার্মগুলোকে শিখিয়ে দেয়, তার বাইরে কিছু করে না। এর যে ডিটেলড ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, সেই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলো ছোটো ক্লাসে নেই, জাস্ট ডেফিনেশন পড়তে যেতে হয়, ছোটো ছোটো ইকুয়েশন পড়তে হয়, আর তেমন কিছু নেই। কারণেই আমি বই থেকে মার্ক করে নিচ্ছি, ইম্পর্টেন্ট জিনিসগুলো হাইলাইট করে দিচ্ছি, আন্ডারলাইন করে দিচ্ছি, ওই জায়গাগুলো একটু ভালো করে পড়বি।
এটাই। এবার কোনো সিস্টেমের এনথালপি চেঞ্জকে আমরা কি করে মাপবো? এনথালপি চেঞ্জকে মাপতেই আমাদের হবে, এরপরে তো আমরা এনথালপি চেঞ্জকে নিয়েই ক্যালকুলেট করব। এনথালপি চেঞ্জ আমরা অলওয়েজ কি করে মাপি? যেমন আমরা এক্সোথার্মিক এন্ডোথার্মিক রিয়াকশনটা বলেছিলাম না, এক্সোথার্মিক এন্ডোথার্মিক রিয়াকশনের কথাটা আমাকে আবার বলতে হবে। তাহলে কোনো একটা পার্টিকুলার রিয়াকশনে ধর এ প্লাস বি রিয়াকশন করে সি প্লাস ডি দিয়েছে, এই রিয়াকশনের এনথালপি চেঞ্জ ডেল্টা এইচ আমরা কি করে করব? এনথালপি অফ সি প্লাস এনথালপি অফ ডি এদের দুজনের যোগ করব, বিয়োগ করব এনথালপি অফ এ আর এনথালপি অফ বি থেকে আমরা বিয়োগ করে দেবো। ওটাই লিখে রয়েছে যে বিক্রিয়াজাত পদার্থের এনথালপি চেঞ্জ যেটা, সেটা সামেশন, তাহলে সবারই এনথালপিগুলোকে নিয়ে যোগ করো, বিয়োগ করে দাও যেটা আমাদের সাবস্টেট নিয়েছিলাম তাদের এনথালপিগুলো ইন্ডিভিজুয়াল যোগ করো, মানে সামেশন নাও, বিয়োগ করে দাও, সেটাই লিখেছে। এবং এটাই আমরা অলওয়েজ ইউজ করব, বারবার বলেছি আমাদের ফাইনাল মাইনাস ইনিশিয়াল, অলওয়েজ আমাদের ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে হয়, এখানেও ফাইনাল মাইনাস ইনিশিয়াল, বিক্রিয়াজাত থেকে বিক্রিয়ক বাদ হয়েছে, ঠিক আছে, এটাই বলার। এবার সব জায়গাতেই ফাইনাল মাইনাস ইনিশিয়াল, কোথাও ইনিশিয়াল মাইনাস ফাইনাল নয়, ওই বন্ড এনথালপি দিয়ে নিউমেরিক্যাল হয়, ওই একটা পার্টিকুলার জায়গাতে একটু ব্যতিক্রম হয়, উল্টোটা করতে হয়, বাকি সমস্ত জায়গাতেই একই আছে। এখানে সি দিয়ে ডি দিয়ে কেন, স্মল সি ডি দিয়ে কেন মাল্টিপ্লাই হয়েছে, এটাকে আমি যদি দেখাই, বলি যদি বলি এ মোল, এটা যদি স্মল বি মোল বলি, এটা স্মল সি মোল বলি, এটা স্মল ডি মোল বলি, তাহলে সি এক মোল সি এর এনথালপি যদি এইচ সি হয়, তাহলে সি মোলের কত হবে? সি ইন্টু এইচ সি। স্মল ডি মোলের কত হবে? ডি ইন্টু, এক মোলের জন্য যদি এইচ এ হয়, এ মোলের জন্য কত হবে আর বি মোলের জন্য কত হবে, সেই নাম্বার অফ মোল দিয়েও মাল্টিপ্লাই করে দিতে হবে। স্মল এ বি সি ডিটা তো জাস্ট নাম্বারকে বোঝাচ্ছে, নাম্বারকে বোঝাচ্ছে, এগুলো তো কেমিক্যাল ইকুইলিব্রিয়াতে বা করেছিস অলরেডি, মানে তোরা তো 11 না 12, তাহলে তোরা তো জানিস বিষয়টা, এটাই। এবার পজিটিভ নেগেটিভ ভ্যালু আসতে পারে, সেই পজিটিভ নেগেটিভ ভ্যালুর উপর নির্ভর করে এক্সোথার্মিক এন্ডোথার্মিক হবে, আমি একটু বাদেই বলছি, এগুলো লাগবেও। এর বাদেই একটা রিয়াকশনে যখন আমরা থার্মাল ইকুয়েশন পড়বো সেখানে কিভাবে লিখতে হয় সেটা শেখাবে। এবার কি করেছে, এবার দেখাবে, ওই প্রুফ করে দেখাবে যে ডেল্টা এইচ ইকুয়াল টু কিউপি, কিছুই না, এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, এইচ ইকুয়াল টু যদি ইউ প্লাস পিভি হয় ডিফারেন্সিয়াল করে দিলে কি হবে? ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পি ডেল ভি হবে। এবার তুই যদি স্থির চাপে কাজ করিস, স্থির চাপে কাজ করলে কি হবে? কেবল চাপ আয়তনিক কার্য সম্পাদিত হবে, চাপ আয়তনিক কার্য সম্পাদিত হলে ডেল ইকুয়াল টু ডেল পি, ডেল কিউপি লিখলাম স্থির চাপে, কিউটা কিউপি লিখলাম, মাইনাস ডাব্লিউ মাইনাস পি ডেল ভি, বেসিক্যালি প্লাস হতো, প্লাস ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস পি ডেল ভি, এটাই লেখা হলো। মাইনাস পি ডেল ভি লেখার পর কি দেখ, তাহলে মাইনাস পি ডেল ভিটা এদিকে প্লাস পি ডেল ভি হলো, তাহলে ডেল ইউ প্লাস পি ডেল ভি মানেই তো ডেল্টা এইচ, সেটাই কিউপির সাথে সমান। ডেল ইউ ইকুয়াল টু, আগের পেজটা একবার দেখ, আগের পেজে কি লেখা আছে? আগের পেজে লেখা হয়েছে ডেল ইউ প্লাস পি ডেল ভি ইকুয়াল টু হচ্ছে ডেল্টা এইচ। তাহলে এই ইকুয়েশনটা তুই যদি ইউজ করিস, ডেল ইউ, এটা তুই যদি ইউজ করিস যে ডেল ইউ ইকুয়াল টু কিউপি মাইনাস পি ডেল ভি, কিউপি মাইনাস পি ডেল ভি উল্টো দিকে এলে ডেল ইউ প্লাস পি ডেল ভি, ডেল ইউ প্লাস পি ডেল ভি ইকুয়াল টু হচ্ছে ডেল্টা এইচ, দিয়ে ওইটাই আরেকবার দেখিয়েছে যে ডেল্টা এইচ ইকুয়াল টু কিউপি, এটা মনে রেখো তাহলেই হবে, এটাই আরেকবার দেখিয়েছে, ঠিক আছে বাস। আর আদর্শ গ্যাসের সংকোচন বা প্রসারণে, আদর্শ গ্যাসের সংকোচন বা প্রসারণের সিস্টেমের এনথালপির পরিবর্তন শূন্য হয়, এটা মনে রাখতে হবে, ঠিক আছে বাস, তাহলেই হবে। কারণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই যে ডেল্টা পিভি লিখছি, মানে P1 P2 V2 মাইনাস P1 V1, এদের তো P1 V1 ইকুয়াল টু P2 V2, বয়েলস ল মেনে চলবে আদর্শ গ্যাস, তাহলে এই ভ্যালুটা জিরো হয়ে যায়। আর আদর্শ গ্যাসের সমষ্ণ সংকোচন, সমষ্ণ হচ্ছে মানে ডেল্টা ইউর ভ্যালুটা জিরো, তাহলে বেসিক্যালি এটাও জিরো, এই বিয়োগফলটাও জিরো, তার ফলে ডেল্টা এইচের ভ্যালুটা জিরো হয়ে যায়, এই কন্ডিশনটা মনে রাখতে হবে, ঠিক আছে বাস, এটা আমাদের বোঝা হয়ে গেল। এবার আমরা বুঝবো হিট ক্যাপাসিটি, তাপ, পদার্থের তাপগ্রাহিতা বাংলাতে, তাহলে এটাও বলতে তারপরে আবার 7-8 মিনিট মতো লাগলো। এবার আমরা একটু তাপগ্রাহিতা ব্যাপারটা বুঝি। তাপগ্রাহিতা মানে কি? তাপগ্রাহিতা মানেটা হচ্ছে কোনো একটা পদার্থ আছে, ধর বলছি তাপগ্রাহিতার সাথে স্পেসিফিক হিট ক্যাপাসিটি আছে, তারপরে ওই যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা স্পেসিফিক হিট নিচে লেখা আছে, পরের পয়েন্টে আছে নিচে, ওই ফোন নাম্বারটা ওইটা যাচ্ছে বলে ওটা দেখতে পাওয়া যাচ্ছে না, আমি তুলছি স্ক্রিনটা তাহলে দেখতে পাবি। আগে আমরা হিট ক্যাপাসিটি ওয়ার্ডটা বুঝি, ঠিক আছে বেশ। দেখ হিট ক্যাপাসিটি আছে মানে তোকে আমি ধর 1 গ্লাস জল দিলাম, দিয়ে 1 গ্লাস জল দিয়ে বললাম এই জলের টেম্পারেচারটা তুই 1 ডিগ্রি বাড়িয়ে দে, তাহলে ওই জলটা 1 গ্লাস জলের টেম্পারেচার তুই 1 ডিগ্রি বাড়াতে বললাম, বেশ সে হিট অ্যাবজর্ব করলো। এবার আমি তোকে 1 বালতি জল দিলাম, দিয়ে বললাম যে এটারও 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন টেম্পারেচার ইনক্রিজ করে দেয়, তাহলে
ওই বালতির জলটাও সার্টেন অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করবে। এবার কমন সেন্স কাজে লাগিয়ে বল, 1 গ্লাস জলের টেম্পারেচার 1 ডিগ্রি বৃদ্ধি করতে যতটা হিট এনার্জি অ্যাবজর্ব করবে, 1 বালতি জল নিশ্চয়ই তার থেকে বেশি হিট এনার্জি অ্যাবজর্ব করবে। তাহলে 1 গ্লাস জলের থেকে 1 বালতি জলের তাপগ্রাহিতা বা হিট ক্যাপাসিটিটা বেশি, অবশ্যই বেশি। তাহলে তাপগ্রাহিতাটা কিন্তু মাস ডিপেন্ডেন্ট একটা কোয়ান্টিটি, কতটা মাস আমি সাবস্টেন্স দিয়েছি সেটার উপর কিন্তু নির্ভর করবে। তাহলে প্রথমে হিট ক্যাপাসিটি বুঝলাম। হিট ক্যাপাসিটি মানে হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করব। যত বেশি মাস দেবো কোনো একটা সাবস্টেন্সের, তত বেশি হিট এনার্জি সে অ্যাবজর্ব করবে এবং হিট ক্যাপাসিটিটা বাড়বে। ঠিক আছে, যে পরিমাণ তাপের প্রয়োজন টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে বা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন, ঠিক আছে, তাকে আমরা বলবো তার তাপগ্রাহিতা। তাপগ্রাহিতাকে যদি ক্যাপিটাল সি দিয়ে লিখি সেটা হচ্ছে ডেল কিউ বাই ডিটি। কতটা বা ডিএক্স ডিওয়াই ডিএক্স মানে কি, এক্স এর ক্ষুদ্র চেঞ্জ ওয়াই এর ক্ষুদ্র চেঞ্জ, এক্স এর ক্ষুদ্র চেঞ্জ ওয়াই এর কত ক্ষুদ্র চেঞ্জ আমরা দেখছি, সেরকমই কিউ কতটা টেম্পারেচারের ক্ষুদ্র চেঞ্জ, মানে টেম্পারেচারের 1 ডিগ্রি চেঞ্জ করতে কতটা হিট এনার্জি চেঞ্জ হচ্ছে, মানে অ্যাবজর্ব করছে ক্ষেত্রে। আচ্ছা, তাপগ্রাহিতার এই বললাম বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট। কি বলেছে, কোনো পদার্থের তাপগ্রাহিতার মান যত বেশি হয়, পদার্থটির একটি নির্দিষ্ট পরিমাণের উষ্ণতা বৃদ্ধি করতে তত বেশি পরিমাণ তাপের প্রয়োজন। স্বাভাবিক, যা তাপগ্রাহিতা বেশি, ধর আমি জলও নিয়েছি আর আমি ধর তেলও নিয়েছি, এবার জল আর দুজনারই সেম মাস নিয়েছি, ঠিক আছে, দুজনারই ধর 1 কেজি নিয়েছি, ঠিক আছে, 1 কেজি নিলাম, কারণ 1 লিটার করে নিলে তাদের মাসটা ডিফারেন্ট হয়ে যাবে বা ডেন্সিটি ডিফারেন্ট, দুজনেরই 1 কেজি নিয়েছি। এবার 1 কেজি জলের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে আর 1 কেজি তেলের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে নিশ্চয়ই সমান হবে না। ওই তেল আর জলের মধ্যে যার হিট ক্যাপাসিটি বেশি, সে বেশি হিট অ্যাবজর্ব করবে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করতে। এটা প্রথম। কোনো পদার্থের তাপগ্রাহিতা পদার্থটি প্রকৃতির উপর নির্ভর করবে, স্বাভাবিক। জল তেল নিশ্চয়ই আলাদা আলাদা সাবস্টেন্স, এখানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সগুলো ডিফারেন্ট, তাদের টেম্পারেচারটাও হিটটাও কম বেশি লাগবে। আচ্ছা, এটা তাপগ্রাহিতাটা একটা পরিমাণগত ধর্ম। পরিমাণগত ধর্ম মানে মাসের উপর নির্ভর, ওই যে শুরুতেই যেটা বললাম, মাস বেশি হলে বেশি হিট লাগবে। তাহলে মাস ডিপেন্ডেন্ট একটা প্রপার্টি, মানে মাস ডিপেন্ডেন্ট মানে হচ্ছে এক্সটেন্সিভ একটা প্রপার্টি। তাপগ্রাহিতা একটি পথ নির্ভর পাথ ডিপেন্ডেন্ট একটা রাশি। তুই কিভাবে পৌঁছালি সেটা নয়, পৌঁছেছিস, কোথা থেকে কত দূর পৌঁছেছিস তাহলেই হবে। এবার ইউনিটটা ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস বা ক্যালোরি পার কেলভিন, জুল পার ক্যালোরি যেখানে আসবে, ক্যালোরি থেকে তো জুলে সহজেই আমরা কনভার্ট করে নিতে পারবো। এবার হিট ক্যাপাসিটিটা বুঝলাম। তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা স্পেসিফিক হিট কি? স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা স্পেসিফিক হিট মানে হচ্ছে যখন আমি বলবো কোনো একটা সাবস্টেন্সের ইউনিট মাসের টেম্পারেচার, তাহলে মাসটা আমি ইউনিট মাসে ফিক্স করে দিলাম। জল তো জলের 1 গ্রামের বা 1 কেজি, লেটস 1 গ্রাম, 1 গ্রাম জলের টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে কতটা লাগবে, তাহলে জলের মাস ফিক্স করে দিলাম। তো জলের 1 গ্রামের জন্য সার্টেন, তেলের 1 গ্রামের জন্য সার্টেন, অন্য কোনো একটা সাবস্টেন্সের 1 গ্রামের জন্য সার্টেন, তাহলে মাসটাকে ফিক্স করে দিলাম। প্রথমটাতে কি ছিল, প্রথমটাতে নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ওয়াটার, তাহলে 1 গ্লাস জল। সেকেন্ড টাইম নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ওয়াটার আমি বললাম 1 বালতি জল, তাহলে মাস চেঞ্জ করলে হিট ক্যাপাসিটি বাড়বে, কারণ মাস ডিপেন্ডেন্ট। এবার তুই যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি করে দিলি, কি করলি, 1 গ্রামের জন্য মানে ইউনিট মাসের জন্য, একক ভরের জন্য মাসটাকে তুই ফিক্স করে দিলি। এই জায়গাটা ভালো করে মার্ক করে নিবি। তাহলে একক ভরের জন্য যেই তুই বলে দিলি, মাসটাকে যে মোমেন্টে ফিক্স করে দিলি 1 গ্রামের থেকে বেশি জল আমি নেবই না, তখন এটা কিন্তু মাস ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, কারণ মাস বাড়াবিও না কমাবিও না, মাস যেখানে যেখানেই মাস ফিক্সড। তার টেম্পারেচার এখন 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হবে। তাই এর ইউনিটে দেখেছিস ডিগ্রি পার গ্রাম পার ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস আছে, যেখানে কিন্তু পার গ্রামটা ছিল না। তাহলে প্রতি গ্রামের টেম্পারেচার বাড়াবো যে সাবস্টেন্সই নিই না কেন, তাহলে মাসটা কিন্তু এখানে ফিক্স হয়ে গেল। তাহলে এই দুটো এখানে স্পেসিফিক হিটের সাথে এই হিটের মানে হিট ক্যাপাসিটির কিন্তু একটা ছোট্ট ডিফারেন্স রয়েছে, হয়ে গেল। আচ্ছা, জলের তাপগ্রাহিতার মান লেখা আছে 4.18 জুল, মানে ওটা অত ক্যালোরি। অন্যান্য সাধারণ বা তরল পদার্থের তুলনায় অনেক বেশি, এই জন্য জলের উষ্ণতা বৃদ্ধি করতে অপেক্ষিত বেশি তাপ এবং সময়ের প্রয়োজন। এই কারণে গরম জলের স্বাভাবিকভাবে ঠান্ডা হতেও বেশি সময় লাগে। এই কথাটা এমনি একটা জেনারেল নলেজের মতো একটা ইনফরমেশন দিয়েছে। এবার আমাদের আসবে মোলার তাপগ্রাহিতা। হোয়াট ইজ মোলার তাপগ্রাহিতা? নাম শুনেই বুঝতে পারছিস। মোলার তাপগ্রাহিতা মানে যে সাবস্টেন্সটার টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস আমরা ইনক্রিজ করতে চাইবো, সেই সাবস্টেন্সটার 1 মোল নেব। তাহলে জলের যদি আমি মোলার হিট ক্যাপাসিটির কথা বলি, তাহলে জলের 1 মোল নেব। জলের 1 মোলের মাস কত? 18 গ্রাম। আমি যদি বলি CO2 44 গ্রাম, আমি যদি বলি HCl 36.5 গ্রাম, আমি যদি বলি CaCO3 তাহলে 100 গ্রাম। তাহলে ওদের 1 মোল নেব। এবার আলাদা আলাদা সাবস্টেন্সে তো 1 মোলের ভ্যালু আলাদা আলাদা না,
স্পেসিফিক হিটে কি, যে কোনো সাবস্টেন্সের ইউনিট নেব, মানে 1 গ্রাম নিলাম, প্রত্যেকেরই 1 গ্রাম। মোলার হিট ক্যাপাসিটি বললে কিন্তু প্রত্যেকেরই 1 গ্রাম নয়, প্রত্যেকেরই 1 মোল। এবার যে সাবস্টেন্সটা নিচ্ছি তার 1 মোলের মাস ডিফারেন্ট, তাহলে এটা 1 মোলে ফিক্স। এই জায়গাগুলোকে ভালো করে দেখতে হবে। 1 মোলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করব, এটাকে আমরা লিখবো সি সাফিক্সে এম দিয়ে। কি লিখবো? এটাকে আমরা লিখবো সি সাফিক্সে এম দিয়ে রিপ্রেজেন্ট করব। ক্যাপিটাল সি হচ্ছে হিট ক্যাপাসিটি, স্মল সি হচ্ছে স্পেসিফিক হিট, স্মল সি পাওয়ারে সাফিক্সে এম মানে সি এ সাফিক্সে এম, তাহলে বুঝবো মোলার হিট ক্যাপাসিটি বলতে চেয়েছি 1 মোলের জন্য। এবার বাকি তো ফিজিক্সের যে ফর্মুলাটা পড়েছিলি, কিউ ইকুয়াল টু এম সি ডেল্টা টি। এম মানে হচ্ছে এম গ্রাম মাসের তুই টেম্পারেচার কতটা, মানে কতটা মাস হিট সে অ্যাবজর্ব করে তুই মাপতে চাইছিস, তাহলে এম গ্রামের জন্য মাপতে চাইছিস। প্রতি সি হচ্ছে স্পেসিফিক হিট, তাহলে প্রতি গ্রামের টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে কতটা হিট লাগে সেটা তুই জানিস সি। তাহলে এম গ্রামের জন্য কতটা লাগবে, 1 গ্রামের জন্য যদি সি হয়, এম গ্রামের জন্য এম ইন্টু সি, তাহলে এম গ্রামের জন্য এম ইন্টু সি, টেম্পারেচার কতটা চেঞ্জ হচ্ছে। এই ফর্মুলাই তো ফিজিক্সের জন্য ইউজ করেছিলি, সেটাই। এবার ফিজিক্সের তো ফর্মুলা, ফিজিক্স এটা দিয়ে তো হিটে নিউমেরিক্যাল করেছিস। এবার আমাদের যে সিএম সেটাকে নিয়ে আমাদের একটু পড়তে হবে। সিএমকে আমরা বেশ কিছু আলাদা আলাদা আরও ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে মেন হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে। কি হবে? কনস্ট্যান্ট ভলিউমে আমরা যদি মাপি, একটা স্থির আয়তনে যদি মাপি, স্থির আয়তনে মাপলে কি হবে, আয়তনটা স্থির রাখবো, দিয়ে 1 মোল সাবস্টেন্সের টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করতে চাইবো, সেটাকেই আমরা লিখবো সিভি। এটাকেই সিভি কমা এম ও লেখা যায়। আচ্ছা, এবার স্থির চাপে কি হবে, চাপটাকে স্থির রাখবো, দিয়ে টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করবো, সেটাকেই আমরা বলবো সিপি। এটাকে কি লেখা যায়, সিপি কমা এম লেখা যায়। ঠিক আছে, বেশ। আর কি আছে, স্থির আয়তনে পদার্থের আপেক্ষিক তাপগ্রাহিতা। আপেক্ষিক তাপগ্রাহিতা বলতে এটা স্পেসিফিক হিট, স্পেসিফিক হিটটাকেও তুই কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট ভলিউম দুটোতেই করতে পারিস। বেশ। প্রথমটা আচ্ছা 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 সরি, আমি প্রথমটা ভেবে নিয়েছিলাম যে এটা তো শুধু তাপগ্রাহিতা দিয়েছে, সরি, আমার ভুল। সিভিএম লিখতে পারি, ওটা আমার বলা ভুল। ওটা প্রথমটাতে কি বলেছে, যে তাপগ্রাহিতাটা আমরা বললাম, আমার বলা ভুল। আমি তো এখানে তাই দেখছি মোলার ওয়ার্ডটা, আমি ভাবছিলাম মোলার ওয়ার্ডটা লেখেনি কেন, মোলার ওয়ার্ডটা এখানে লিখেছে। সবগুলোকেই তাদের স্থির চাপে আমাদের যে দুটো নিয়ে পড়তে হবে সেটা হচ্ছে মোলার দুটোকে নিয়ে পড়তে হবে। এই দুটোই আমার ইম্পর্টেন্ট। কোন দুটো আমার ইম্পর্টেন্ট? মোলার দুটো। ওখানে মোলারটা লেখেনি, আমি অ্যাজিউম করে নিয়ে যেটা বলতে চাইছি, আমার এই মোলার দুটো ইম্পর্টেন্ট। আবার ভুল জায়গায় মার্ক করছি, দেখছিস? মোলার দুটো ইম্পর্টেন্ট। তাহলে মোলার স্থির আয়তনে, মোলার স্থির চাপে। এবার ঠিক আছে, আমি যেটা বলছিলাম ওই যে সিভিএম বললাম আর সিপি কমা এম বললাম, সেটা এখানে আমি উপরেরটা ধরে নিয়েছিলাম না। তাহলে উপরেরটাই বলতে চাইছে, তুই যেটা পড়লি উপরে প্রথমে যে হিট ক্যাপাসিটি বললাম, যেখানে মাস ফিক্স ছিল না, সেটা সেই জিনিসটা তুই কনস্ট্যান্ট প্রেসার কনস্ট্যান্ট ভলিউমে করতে পারিস। তারপরে যে ইউনিট মাসের জন্য বললাম স্পেসিফিক হিট, সেটা কনস্ট্যান্ট প্রেসার কনস্ট্যান্ট ভলিউম করতে পারিস। আর মোলার হিট ক্যাপাসিটিটাকে তুই কনস্ট্যান্ট ভলিউম আর কনস্ট্যান্ট প্রেসারে করতে পারিস। ওই দুটোই আমার ইম্পর্টেন্ট। তাহলে 1 মোল সাবস্টেন্সের আয়তন স্থির রেখে আর 1 মোল সাবস্টেন্সের চাপ স্থির রেখে, তাহলে সেটা সিপি কমা এম আর সিভি কমা এম, এই দুটোই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি প্রথমের দুটোকে মনে করেছিলাম এই দুটো, সেই জন্য মিস্টেক হয়েছে। তারপরে পড়তে গিয়ে দেখলাম পরে দেওয়া রয়েছে, তো ঠিক আছে এটা। এবার কি আছে, এবার কিছুই নেই। মেন তাহলে আমরা কি লিখতে পারি, প্রথমে আমরা যে ফর্মুলাটা দেখলাম, লিখলাম হিট ক্যাপাসিটির ক্যাপিটাল সি ইকুয়াল টু আমরা লিখেছি, ডেল্টা কিউ বাই ডিটি। এবার যদি সিভি কমা এম হয়, মোলার হিট ক্যাপাসিটি হয়, তাহলে ডেল্টা কিউ বাই ডেল্টা টি হবে। ডেল্টা কিউ বাই ডেল্টা টি হবে 1 মোল সাবস্টেন্সের জন্য, কিন্তু এখন কনস্ট্যান্ট ভলিউমে হবে। আর যেটা আমার সিপি কমা এম, সেটাতেও ডেল্টা কিউ বাই ডেল্টা টি কনস্ট্যান্ট প্রেসারের জন্য হবে। এবার আমাকে বল, হিট চেঞ্জ কনস্ট্যান্ট ভলিউমে, সেটাকেই তো আমরা ডেল্টা ইউ বলি। তাহলে এটা কি এরকম হয়ে যাচ্ছে না, ডেল ইউ ইকুয়াল টু সিভি আর ডেল্টা টিটা এদিকে মাল্টিপ্লাই হবে, সিভি কমা এম ডিটি। আর এটাকে কি লেখা যাবে সেমভাবে, কিউপি আসবে, কিউপি হচ্ছে ডেল্টা এইচ ইকুয়াল টু লেখা যাবে সিপি ইন্টু এম ইন্টু ডেল্টা টি। ডিটি লেখা যেতে পারে, এখানে ডেল্টা টিও লেখা যেতে পারে যদি বড় চেঞ্জ নিস, বা আমি ছোট চেঞ্জ নিলে আমরা লিখতে পারবো ডিইউ
ইকুয়াল টু সিভি কমা এম ইন্টু ডিটি, মানে সিভি ইন্টু ডিটি, আর সিপি ইন্টু ডিটি ডেল্টা এইচ, মানে আমি যদি বলি ডিএইচ ইকুয়াল টু সিপি ডিটি, ডিএইচ ইকুয়াল টু সিপি ডিটি আর ডিইউ ইকুয়াল টু সিভি ডিটি। ঠিক আছে, এই ইউটা যদিও স্মল ইউ নয়, ক্যাপিটাল ইউ। ডিইউ ইকুয়াল টু সিপি ডিটি, ডিএইচ ইকুয়াল, আরে কি বলছি, এটাকেও সিপি লিখে দিয়েছি, দূর এত ভুল লিখছি কেন, কনসেন্ট্রেশন এত ল্যাক করছে না আজকে। সিভি এম লিখলাম, এমটা না লিখলেও হতো, ওটা বুঝে নিতে হবে। তাহলে দাঁড়াচ্ছে ডিইউ ইকুয়াল টু সিভিডিটি আর ডিএইচ ইকুয়াল টু সিপিডিটি। আগেরটাতে যেরকম দাঁড়ালো, এই যে এই দুটো স্টার দেওয়া আছে, ডেল্টা ইউ ইকুয়াল টু কিউবি, ডেল্টা এইচ ইকুয়াল টু কিউপি, আর এই দুটো এখানে স্টার, তাহলে ডিইউ ইকুয়াল টু সিভিডিটি, ডিইউ ইকুয়াল টু সিভিডিটি আর ডিএইচ ইকুয়াল টু সিপিডিটি। এই দুটো ফর্মুলা আমার এখান থেকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এইটাই এখানে বলেছে। এরপরে এত কিছু করে ওরা এটাই বলতে চাইছে, সিপি কমা এম ডে কিউ ডিটি কনস্ট্যান্ট প্রেশার, আর সিভিএম হচ্ছে ডি কিউ ডিটি কনস্ট্যান্ট ভলিউম, আর সিপি মাইনাস সিপি বাই সিভির যে রেশিও সেটাকে আমরা গামা বলি, এবং পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য করতে হয়। ওইখান থেকে কোশ্চেন কেমিস্ট্রিতে আসবে না, ওখান থেকে কোশ্চেন যেটা আসে সেটা ফিজিক্সের থার্মোডাইনামিক্সে আসে। ঠিক আছে, ফিজিক্সের থার্মোডাইনামিক্সে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট এবং সেকেন্ড ল থার্মোডাইনামিক্স, ওখান থেকে কার্নট ইঞ্জিন, ওগুলো ফিজিক্সের টপিকে থাকে। কেমিস্ট্রি টপিকে আমাদের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে কার্নট ইঞ্জিন করতে হবে না, ওটা ফিজিক্সের থার্মোডাইনামিক্সে করতে হবে। সেরকমই এখানে পিভি টু দি পাওয়ার গামা, এই যে গামা ইকুয়াল টু সিপি বাই সিভি, এটা ফিজিক্সের থার্মোতে আছে, কেমিস্ট্রি থার্মোতে এখান থেকে কোশ্চেনটা করবে না। এবার এই যে ফর্মুলাটা লিখলাম, এই যে সিভিডিটি ওই কমা এম আছে, আর তোর ডেল্টা এইচ ইকুয়াল টু আমার কি আসবে, ডেল্টা এইচ ইকুয়াল টু আমার আসবে এখান থেকে সিপিডিটি। তাহলে এই দুটো আমার এখানে ইম্পর্টেন্ট ফর্মুলা, স্টার দিয়ে দিয়েছে, এই দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা দেখতে হবে। এই প্রুফটা একটু করে যাবি, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, এটার একটা প্রুফ করতে দিতে পারে। তাহলে কি করে করব, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর যদি প্রুফ করতে হয়, তাহলে এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, তুই জানিস 1 মোল গ্যাসের জন্য পিভি ইকুয়াল, এমনিতে পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে 1 মোল গ্যাসের জন্য কি হবে, পিভি ইকুয়াল টু আরটি, এন এর ভ্যালু 1 হয়ে গেলে তাহলে পিভি ইকুয়াল টু আরটি। তাহলে ডেল্টা এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, তুই লিখতে পারিস ডেল্টা এইচ ইকুয়াল টু ইউ প্লাস আরটি, ইউ প্লাস আরটি লিখে নিলি, বোথ সাইডকে টি দিয়ে ডিফারেন্সিয়াল করে দিলি, তাহলে বোথ সাইডকে টি দিয়ে ডিফারেন্সিয়াল করলে ডিএইচ ডিটি ইকুয়াল টু ডিউ ডিটি প্লাস টি এর রেসপেক্টে টি এর চেঞ্জ, আর কনস্ট্যান্ট, আর বাইরে বেরিয়ে এলো, টি এর রেসপেক্টে টি এর চেঞ্জ, ডি ডিটি অফ টি দিয়ে ডিফারেন্সিয়াল করছিস, তাহলে ডি ডিটি অফ টি, তাহলে ডিটি ডিটি আর বেরিয়ে আসবে শুধু এখান থেকে, আর ডি ডিটি অফ এইচ করলে কি হবে, ডিএইচ ডিটি, ডি ডিটি অফ ইউ করলে কি হবে, ডিইউ ডিটি। তাহলে এখান থেকে তুই জানিস ডিএইচ বাই ডিটিটা হচ্ছে সিপি আর ডিইউ বাই ডিটিটা হচ্ছে সিবি, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। এটার প্রুফটা দেখে যাবি, তাহলেই হচ্ছে। আর বাকি দুটোতে প্রুফ কিছু নেই, বাকি যে ফর্মুলাটা তুই এখানে দেখেছিস যে ডিইউ ইকুয়াল টু সিভি ডিটি, সেটাকেই তুই যদি ফাইনাইটলি লার্জ চেঞ্জ হয়, ফাইনাইটলি লার্জ চেঞ্জ হলে কি হবে, ডিইউ ইকুয়াল টু এন সিভিডিটি, এন সিভিডিটি মানে এন মোল গ্যাসের জন্য যদি হয়, ঠিক আছে, এন মোল গ্যাসের জন্য যদি হয় তখন এন এর ভ্যালুটা বসবে। তাহলে এই ফর্মুলাটাই দেখ না, স্মল চেঞ্জের জন্য ডিইউ লিখেছে, লার্জ চেঞ্জের জন্য ডেল্টা ইউ লিখেছে। যেটা স্মল চেঞ্জের জন্য ডিটি লিখেছে, ডিটি মানে টেম্পারেচারের চেঞ্জ, এখানে টেম্পারেচারটা ধর টি2 থেকে টি1, টি1 থেকে টি2তে চেঞ্জ হতো, হায়ার টু লোয়ার বিয়োগ করা আছে, চেঞ্জটাকেই লিখেছে। ইনফাইনিটেসিমালি স্মল হলে ডিটি লেখা হয়েছে, ফাইনালি লার্জ চেঞ্জ হলে ক্যাপিটাল ডিটি, হায়ার ভ্যালু টু লোয়ার ভ্যালু বিয়োগ করে দিয়েছে। সেম ওয়েতে এটার জন্য লিখেছে, বাস এরপরে নিউমেরিক্যাল করতে হবে, আর কিছু নেই। তাহলে এই পার্টটাও আমাদের হয়ে গেল। তাহলে এই পার্টটা বলতে বলতে মোটামুটি দেখ আধ ঘন্টা মতো লেগেছে, হয়ে গেছে। এবার এখানে ওই বিক্রিয়াতে তাপের শোষণ বা বর্জন কী হচ্ছে, বিক্রিয়াতে তাপের শোষণ বা বর্জন দুটোই হতে পারে, দুটোই একসাথে হবে না অবশ্যই। ইকুইলিব্রিয়াম যদি রিয়াকশন হয়, যদি ফরওয়ার্ড রিয়াকশনটা তাপের শোষণের ফলে হয়, ব্যাকওয়ার্ড রিয়াকশনটা তাপের বর্জনের ফলে হবে, অ্যান্ড ভাইসি ভার্সা। যদি ফরওয়ার্ডটাতে হিট রিলিজ হয়, ব্যাকওয়ার্ডটাতে হিট অবজর্ব হবে, সেটা তো রিভার্সিবল রিয়াকশনের জন্য। যদি কোনো একটা পার্টিকুলার ডিরেকশনের রিয়াকশন ধরি, তাহলে সেটা এক্সোথার্মিকও হতে পারে, এন্ডোথার্মিকও। এক্সোথার্মিক মানে হিট রিলিজ করে দিচ্ছে, তাপদায়ী, আর এন্ডোথার্মিক মানে তাপগ্রাহী, ঠিক আছে। তাহলে দু ধরনের হতে পারে। এই দু ধরনেরটা কেন হচ্ছে, এবার এখানে দেখ কি লিখেছে, যে প্রথম সূত্রানুযায়ী যদি চাপ আয়তনিক কার্য হয়, চাপ আয়তনিক কার্য হলে শোষিত বা বর্জিত তাপ যদি স্থির আয়তন হয় কিউভি বলবো, তাহলে যতটা হিট এনার্জি সে অ্যাবজর্ব বা রিলিজ করবে তার ইন্টারনাল এনার্জি চেঞ্জকে করবে। আবার যদি স্থির চাপে ঘটে তখন ডেল্টা ইজ ইকুয়াল টু কিউপি হবে। তাহলে দু ধরনেরই ঘটনা ঘটতে পারে। তাহলে কোনো একটা পার্টিকুলার রিয়াকশনের হিট এনার্জি চেঞ্জ যদি আমরা মাপি, হিট এনার্জি চেঞ্জ যদি স্থির
আয়তনে হয় তাহলে যতটা হিট এনার্জি চেঞ্জ হবে সেটা মাপলেই আমি বেসিক্যালি তার ইন্টারনাল এনার্জি চেঞ্জ মেপে ফেলবো। আর যদি স্থির চাপে ঘটে রিয়াকশনটা, তার হিট এনার্জি চেঞ্জ মাপলেই তার এনথালপি চেঞ্জকে আমরা মেপে ফেলবো। এবার যেটা বললাম, আমরা রেগুলার লাইফে যে রিয়াকশনগুলো করি সেগুলোকে আমরা স্থির চাপেই করি, অ্যাটমসফেরিক প্রেসারের আন্ডারে, ভলিউম কনস্ট্যান্ট রেখে আমরা করতে পারি না। তাই আমরা এক্ষেত্রে রেগুলার লাইফে বা যে ইকুয়েশনগুলো করব সেক্ষেত্রে আমরা ডেল্টা এইচ এর ভ্যালুটাই বার করব, ডেল্টা ইউটা নয়, এই যে নিউমেরিক্যালগুলো করব এরপর। এবার তাপদাহী বা গ্রাহীতে এনথালপি চেঞ্জ দিয়ে বিষয়গুলোকে আমরা বুঝবো কিভাবে একটা রিয়াকশানে আমরা সেইখানে হিট এনার্জি রিলিজ হচ্ছে বা অ্যাবজর্ব হচ্ছে এই বিষয়টা আমরা কিভাবে লিখতে পারি সেটা দেখি, ঠিক আছে? দেখ, এভাবে লেখা যেতে পারে। লেখার প্রসেসটা আগেও শিখিয়েছি, আজকে আমি আরেকবার শিখিয়ে দিচ্ছি। যদি এক্সোথার্মিক হয়, কি হয়? যদি এক্সোথার্মিক হয়, এক্সোথার্মিক মিন্স তাপ দায়ী বিক্রিয়া যদি হয়, ধর এ প্লাস বি রিয়াকশন করার ফলে সি আর ডি তৈরি হচ্ছে, যদি এক্সোথার্মিক রিয়াকশন হয় তাহলে হিটও রিলিজ হচ্ছে, তাপ দায়ী তো, তাহলে এ প্লাস বি নিজেদের মধ্যে রিয়াকশন করে সি প্লাস ডি প্রোডাক্ট তো দিচ্ছে, তার সাথে সাথে আরও কিছুটা হিট এনার্জিও দিচ্ছে। তাহলে তুই এখানে কি লিখলি? প্লাস ডেল্টা বা প্লাস কিউ, ডেল্টা মানে হিট এনার্জি, প্লাস কিউ লিখতে পারিস, এটা লিখতে পারিস। এভাবে লেখা যেতে পারে, হিটের যে ভ্যালুটা এত কিলোজুল পার মোল তুই রিয়াকশনে লিখতে পারিস, এভাবে থার্মো ইকুয়েশন লেখা যায়। অথবা এভাবেও লেখা যায়, এ প্লাস বি থেকে যখন সি প্লাস ডি তৈরি হচ্ছে সেমিকোলন দিলি, ডেল্টা এইচ লিখলি এবং ডেল্টা এইচ এর ভ্যালুটা নেগেটিভে সার্টেন কিলোজুল পার মোল। তাহলে যদি রিয়াকশনের রাইট সাইডে প্লাস হিট লেখা থাকে, ঠিক আছে, প্লাস হিট যদি লেখা থাকে রিয়াকশনের ভেতরে, ইকুয়েশনের ভেতরে প্লাস ডেল্টা লেখা থাকে, তাহলে বুঝবে এক্সোথার্মিক। অথবা ইকুয়েশনের বাইরে ডেল্টা এইচ ইকুয়াল টু যদি নেগেটিভ লেখা থাকে তাহলে আমরা কি জানবো? এক্সোথার্মিক, ঠিক আছে? রিয়াকশনের বাইরে যদি নেগেটিভ করে ডেল্টা এইচ এর ভ্যালু যদি নেগেটিভ আকারে লেখা থাকে তাহলে আমরা জানবো এক্সোথার্মিক, ঠিক আছে? আশা করি কথাটা বুঝতে পেরেছিস। এখানে প্লাস হিট লেখা আছে মানে বলিস না যে স্যার ডেল্টা এইচ এর ভ্যালু তো নেগেটিভ লেখা নেই, লেখার প্রসেসটার উপর। এটার মানেটা কি? এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম করে আগেও পড়িয়েছিলাম, সাবস্ট্রেট থেকে যখন প্রোডাক্ট তৈরি হয় প্রোডাক্টের এনার্জিটা সাবস্ট্রেট থেকে কম হয়। এটা যদি এইচ এর লাইন হয় আর এটা যদি রিয়াকশন কোঅর্ডিনেটের লাইন হয় তাহলে তুই দেখতে পাচ্ছিস সাবস্ট্রেটের থেকে প্রোডাক্টের এনার্জিতে এই যে গ্যাপটা, এই যে ডেল্টা এইচ, এটা তোর সাবস্ট্রেট আর এটা তোর প্রোডাক্ট। আমরা কি বললাম? কোনো একটা পার্টিকুলার রিয়াকশনের ডেল্টা এইচ আমরা কি করে বার করি? ডেল্টা এইচ বার করি যে আমার প্রোডাক্টের যে এনথালপি সবারই যোগ করি মাইনাস সাবস্ট্রেটের যে এনথালপি সবারই যোগ করি। সাবস্ট্রেট অলরেডি হায়ার এনার্জিতে, প্রোডাক্ট লোয়ার এনার্জিতে, তাহলে লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জি বিয়োগ করলে কি হবে? নেগেটিভ সাইন বেরোবে। এই নেগেটিভ সাইনটাই তো বোঝায় এনার্জি এমিট হচ্ছে। সিস্টেম থেকে এনার্জি বেরিয়ে গেলে তবেই তো নেগেটিভ সাইন বসে কিউ এর গায়ে। সিস্টেম থেকে এনার্জি তো রিলিজ হচ্ছে, তবেই তো অ্যাজ এ হিট এনার্জি আকারে পাচ্ছিস। তাই রিয়াকশনের ভেতরে যদি লেখা থাকে প্লাস কিউ লেখা থাকবে এবং তাতে ভ্যালুটা পজিটিভে বসানো থাকবে। আর যদি রিয়াকশনের বাইরে লেখা হয় ডেল্টা এইচ আকারে যদি লেখা হয় তাহলে নেগেটিভ লেখা থাকবে। কেন নেগেটিভ লেখা থাকবে? আশা করি এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা থেকে বুঝেছিস এবং এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম নিয়ে তো আগেও পড়েছি, ঠিক আছে? আচ্ছা, তোরা তো এইচএসের দেখছিস, তোদের তো বলিনি, যারা 11-এর ভিডিও বা 11-এ ক্লাস করে তাদের তো বলেছি। আচ্ছা, আর যখন তোর এন্ডোথার্মিক রিয়াকশন হবে, এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে কি হবে? অপোজিটটা হবে। ধর এ প্লাস বি থেকে এ প্লাস বি এখন হিট এনার্জি অ্যাবজর্ব করে নিয়ে সি প্লাস ডিতে কনভার্ট হচ্ছে, ঠিক আছে? অথবা তুই এভাবে লিখতে পারিস, এ প্লাস বি থেকে যখন সি প্লাস ডি তৈরি হচ্ছে এই রিয়াকশনের ডেল্টা এইচ এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ। বেশ, যদি আমি এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম আগেরটার মতো করি, এক্ষেত্রে সাবস্ট্রেট হিট এনার্জি অ্যাবজর্ব করে যখন প্রোডাক্টে পরিণত হয়েছে তাহলে ধর এখানটাই সাবস্ট্রেট আর এখানটায় প্রোডাক্ট, সাবস্ট্রেট আর প্রোডাক্টের মধ্যে এই যে এনার্জি গ্যাপটা এটাই ডেল্টা এইচ, এটা এইচ এর লাইন, এটা সময়ের সাথে সাথে রিয়াকশন এগিয়েছে তার লাইন। তাহলে এটার তুই যদি ডেল্টা এইচ লিখিস কি লিখবি? এইচ অফ প্রোডাক্ট যেটা হায়ার এনার্জিতে রয়েছে মাইনাস এইচ অফ সাবস্ট্রেট। স্বাভাবিক, কতটা হায়ার এনার্জিতে রয়েছে? যতটা হিট এনার্জি সে অ্যাবজর্ব করলো ততটাই হায়ার এনার্জিতে রয়েছে, তাহলে এটার ভ্যালু পজিটিভ আকারে আসবে। তাহলে ডেল্টা এইচ এর ভ্যালুটা পজিটিভ এবং পজিটিভের মানেটাই হচ্ছে এনার্জি অ্যাবজর্ব হলো, সারাউন্ডিংস থেকে সিস্টেম এন্টার করেছে, সিস্টেম বেশি হিট এনার্জি পেয়েছে, তাহলে তো ওভারঅলে ডেল্টা এইচ এর ভ্যালুটা পজিটিভই হবে। কমন সেন্স, এগুলো আগে বলা, আবার দেখছিস খালি মনে হচ্ছে তোদের বলেছি আগে, সেটা নয়। তাহলে আমাদের যেটা তাপদায়ী বিক্রিয়া স্থির চাপে যদি হয়, স্থির চাপে ডেল্টা এইচ এর ভ্যালুটা লেস দ্যান
লেস দ্যান 0 হবে, মানে নেগেটিভে হবে যদি স্থির চাপে, তার জন্য তো কিউপি লেখা হয়েছে, তাই না? এবং স্থির চাপটাকে নিয়ে আমরা বেশি চলি, সেই কথাগুলোই লিখেছে। এই বিয়োগফলটা লেস দ্যান 0 হবে বিক্রিয়াজাত থেকে বিক্রিয়ক, কারণ লোয়ার এনার্জিতে রয়েছে। তাপগ্রাহী থেকে গ্রেটার দেন হবে এবং এই বিয়োগফলটা গ্রেটার দেন হবে, এটাই আমরা বলতে পারি। তাপদায়ী বিক্রিয়া ডায়াগ্রাম আছে, এই যে এনথালপি পরিলেখের মাধ্যমে প্রকাশ করা যায়, এরকম করে প্রকাশ করেছে যে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত লোয়ার এনার্জিতে আছে আর বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত হায়ার এনার্জিতে আছে, এই জিনিসটাই বলতে চাইছে। এটা তো আমি গ্রাফ করে দেখালাম। এবার এখানে বেশ কিছু রিয়াকশন দেখিয়েছে যে আমরা কিভাবে লিখতে পারি। যেমন কম্বাসশন রিয়াকশন যদি হয় CH4 + O2, কম্বাসশন রিয়াকশন CO2 + H2 হবে। ডেল্টা এইচ এর ভ্যালুটা দেখ নেগেটিভ আকারে লেখা রয়েছে, সব এক্সোথার্মিকের ক্ষেত্রে ডেল্টা এইচ এর ভ্যালুটা রিয়াকশনের বাইরে সেমিকোলন দিয়ে -890 লিখেছে। এইটাকেই যদি আমি দুভাবে লিখতে পারি, আমি একবার লিখে দেখাই, -890 কিলোজুল পার মোল, তাহলে আমি এটাকে আমি এইভাবে লিখতে পারতাম CH4 + 2O2 মনে হয়, এখান থেকে আমাদের তৈরি হবে CO2 + H2O, 2H2O, CH4, হ্যাঁ 2H2O। তাহলে এখানে দুটো অক্সিজেন অ্যাটম, চারটে অক্সিজেন অ্যাটম, ঠিক আছে, দুটো একটা, ঠিক আছে। হ্যাঁ, এটাকে এইভাবে লেখা যায় +890 কিলোজুল পার মোল, এইভাবে +890 কিলোজুল পার মোল। অথবা এই সেম রিয়াকশনকে তুই এভাবে লিখতে পারিস, সেমিকোলন ডেল্টা এইচ এর ভ্যালু -890, ইউনিটটা বসাতে হবে কিলোজুল পার মোল, আমি লিখিনি ইউনিটটাই, অবশ্যই ইউনিট লিখতে হবে, ইউনিট লিখতে হবে। তাহলে এইভাবেও রিপ্রেজেন্ট করা যায়, দুভাবে রিপ্রেজেন্ট করা যায়। তাহলে এরকম বলিস না, আমাকে একজন বলেছিল স্যার এই তো প্লাস লেখা আছে, ডেল্টা এইচ এর ভ্যালু তো প্লাস, ডেল্টা এইচ এর ভ্যালু প্লাস নয়, ডেল্টা এইচ এর ভ্যালু মাইনাস, ডেল্টা এইচ ফরম্যাটে লেখা থাকলে। রিয়াকশনের ভেতরে লেখা হয়েছে রিয়াকশনের রাইট সাইডে প্লাস হিট, মানে অ্যাজ এ এনার্জি, হিট এনার্জি রূপে এনার্জি রিলিজ হয়েছে, সেটা বলতে চেয়েছে। তাহলে এইটাই। এবার যাই, এরকম করে বেশ কিছু এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। আর কি দেখি ওইদিকে পেজ, এই সাইডের কলামে কি দেওয়া আছে, সাইডের কলামে আরও কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, যেমন এন্ডোথার্মিক রিয়াকশন দেখ, ডেল্টা এইচ এর ভ্যালু পজিটিভ আকারে লেখা রয়েছে। আচ্ছা, যখন আমরা থার্মোকেমিক্যাল ইকুয়েশন লিখবো, থার্মোকেমিক্যাল ইকুয়েশন লেখার সময় যখন ইকুয়েশন লিখবো, কে সলিড লিকুইড গ্যাস ফর্মে রয়েছে, সেগুলোকে রিয়াক্ট্যান্টের পাশে ব্র্যাকেটে লেখা প্র্যাকটিস করবো। তার 2 নম্বর, যে দ্রবীভূত থাকবে, যেমন ওয়াটারের পাশে লিকুইড লেখা হয়, কিন্তু Cu2+ আয়নের পাশে অ্যাকুয়াস লেখা হয়, কারণ Cu2+টা জলে দ্রবীভূত অবস্থায় রয়েছে, এইভাবে লেখা হবে। আর কি লেখা হয়, ডেল্টা এইচ এর ভ্যালু আমাদের মেনশন করতে হবে প্লাস বা মাইনাস আকারে। তাহলে একটা থার্মাল ইকুয়েশন যে আমি এখানে লিখলাম, এই যে আমি এটা লিখেছি, এই লিখেছি, এটা কিন্তু টোটাল থার্মাল ইকুয়েশন লেখা হলো না, কেন? কারণ আমি এই মলিকিউলগুলো গ্যাস, এটা গ্যাস এবং এটা গ্যাস না H2O টা লিকুইড, আমি কোনোটাই মেনশন করিনি। এই যে মেনশন করলাম পাশে পাশে, তখন গিয়ে কিন্তু ওটা কমপ্লিট হলো থার্মাল ইকুয়েশনটা। তাহলে থার্মাল ইকুয়েশনটা লেখার সময় কিন্তু এগুলোকে মেনটেন করে লিখতে হবে। তুই উপরের ইকুয়েশনগুলো দেখ, ঠিক আছে, যেটা বলছিলাম, হয় তুই অ্যাজ এ হিট এনার্জি রিয়াকশনের রাইট সাইডে পজিটিভ আকারে লেখ, অথবা ডেল্টা এইচ আকারে লেখ, দুটোই ট্রু। তোকে বুঝে নিতে হবে রিয়াকশন দেখে কোনটা এন্ডোথার্মিক কোনটা এক্সোথার্মিক, ঠিক আছে। এন্ডোথার্মিকের ক্ষেত্রে এই জিনিসটা তুই দেখ, কি বলেছিলাম আমি যখন এন্ডোথার্মিকের রিয়াকশনটা লিখেছিলাম, একই জিনিসই লিখেছে, আমি লিখেছিলাম রিয়াকশনের রাইট সাইডে পজিটিভ, রিয়াকশনের রাইট সাইডে পজিটিভ লেখা, আর ডেল্টাটাকে আমি যদি রিয়াকশনের অপোজিট দিকে দিয়ে দিই, তাহলে C+D মাইনাস ডেল্টা লিখবো, তাই না? অপোজিট দিকে মাইনাস, এই দিকে প্লাস আছে বলে একই, যেভাবেই তুই লেখ না কেন। সেটাই বইয়ে কি মেনশন করেছে, যদি এন্ডোথার্মিক রিয়াকশন হয় তাহলে যতটা ডেল্টা এইচ এর ভ্যালুটা প্লাসে থাকবে প্লাসে হবে, অথবা রিয়াকশনের রাইট সাইডে মাইনাস আকারে লেখা হয়েছে, এটাই। আর কি আছে, তাপ রাসায়নিক সমীকরণে বিক্রিয়াজিত পদার্থের সহগগুলি সবসময় সংশ্লিষ্ট মোল, আচ্ছা আর কি, এ তো জানি বাচ্চা ছেলের মতো, যে কোএফিসিয়েন্টগুলো আগে লেখা থাকে, যে CO2 ওটা লেখা হয়েছে, ওটা তাদের নাম্বার অফ মোলসকে বোঝায়। এটা কি বোঝাচ্ছে, 2 মোল হাইড্রোজেন মলিকিউলের সাথে 1 মোল অক্সিজেনের মলিকিউল রিয়াকশন করে 2 মোল জলের মলিকিউল প্রডিউস করে, এবং এই টোটাল প্রসেসে 571.6 কিলোজুল এনার্জি রিলিজ হয়ে যায়, এটা বলতে চেয়েছে, ঠিক আছে। এটাকে যদি 2 দিয়ে হাফ রিয়াকশন করে দিস, মানে সরি 2 দিয়ে হাফ ভাগ করে দিস, তাহলে এনার্জিটা অর্ধেক হয়ে যাবে, এরকম করেই হবে, ঠিক আছে। বাস এটাই বুঝলাম। তাহলে এই কথাগুলোই আমাদের আলোচনা করা ছিল। পরের দিন আমরা থার্মো ইকুয়েশনটা পড়ে নেবো, দেখ 45 মিনিটের মধ্যে আজকেও হয়ে গেছে। এরপরে আমরা এই যে আজকের 45 মিনিটের ক্লাস আর কালকের 45 মিনিটের ক্লাস নিলেই 1.5 ঘন্টা হয়ে যায়, তাহলে দুটো মিলে একটা ক্লাস করলেই হয়। আলটিমেটলি পড়তে একই হচ্ছে, ক্লাস সংখ্যাটা হয়তো বেশি হচ্ছে, কিন্তু পড়তে তো একই হচ্ছে, তাই না? চাপ নেই।
তো আজকে আমরা এই পার্টটা কমপ্লিট হয়ে গেল। পরের দিন আমরা যে থার্মাল ইকুয়েশনকে যে এনথালপি চেঞ্জ বিভিন্ন প্রসেসে এনথালপি চেঞ্জ সেখানে কী করে ক্যালকুলেট করবো, ছোটো ছোটো ডেফিনেশনগুলোতে কী ইম্পর্টেন্ট জিনিস বলা রয়েছে, যে এক মোলই সাব প্রোডাক্ট তৈরি হতে হবে তখন ফরমেশন এনথালপি এবং তার এলিমেন্ট থেকে তৈরি হতে হবে, অন্য কিছু না হলে ছোটো ছোটো যে পয়েন্টগুলো নিউমেরিক্যাল করতে গিয়ে মনে রাখতে হয় সেগুলোকে আমি মার্ক করে দেবো ভালো করে, বইয়ে মার্ক করে নিবি, পড়ে নিবি, তাহলেই হবে। তাহলে এর পরের দিন আমরা থার্মাল ইকুয়েশনের এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে, মানে থার্মোকেমিস্ট্রিটা কমপ্লিট হয়ে যাবে, তারপর আমাদের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থাকবে। ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাকলো, বাকি আমরা নেক্সট ক্লাস থেকে দেখবো।